ফিল দিস? আমি যেটা সহ্য করেছি সেটা ভোলার জন্য এটা করতে হবে আমাকে। আমি ওদের চোখে চোখ রেখে কষ্টটা বোঝাতে চাই। যদি আমি এটা না করি তাহলে আমি শান্তিতে বাঁচতে পারবো না। আমি ওদের মুখোমুখি দাঁড়িয়ে ওদের বুঝিয়ে দিতে চাই যে আমি অসহায় নই, আর তাই আজ আমি ওদের সামনে দাঁড়িয়েছি। তবে একটা শর্ত আছে, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যা কিছু বলতে চাও আমিও সামনে দাঁড়িয়ে সেগুলো শুনতে চাই। এলিফ, ওদের উপর আমার বিশ্বাস নেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি এলিফের সঙ্গে। আমার দিকে তাকা শয়তান, আমার দিকে তাকা। তোমার বাবা আমার কাছে এলিফকে এনেছিল, আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেমন লাগছে তোমার? দারুণ। ও কি মারা গেছে? হ্যাঁ, ও মরে গেছে। খিদে পেয়েছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে। চলো, আমি কফি নিয়ে আসছি। তুমি এ ব্যাপারে চিন্তা করো না, বাকিরা সামলে নেবে। তুমি তোমার কাজ করে দিয়েছো, চলে এসো। গুড মর্নিং মিস্টার হাসান। আমাকে 10টা ডিম, 1 কিলো চিনি আর আধ কিলো চা পাতা দেবেন। আর কিছু না, ব্যাস এইটুকুই। আমার দোকানে ডিম নেই। কি বললেন? তাহলে এগুলো কি? এগুলো ডিম নয় তো আর কি? হ্যাঁ, এগুলো আগে বিক্রি হয়ে গেছে। মিথ্যে। এতগুলো ডিম পড়ে আছে আর আমাকে দিতে পারবেন না? ঠিক আছে, আমাকে চা পাতা আর চিনিটা দিয়ে দিন। তার জন্য অর্ডার দিয়েছি, এখনো মাল আসেনি। কি হয়েছে হাসান? আরে সমস্যাটা কোথায়? এরকম উল্টোপাল্টা কথা বলছেন কেন? যেটা বলতে চান পরিষ্কার করে বলুন। হাসান, কেমন আছেন আপনি? আমার 8টা ডিম, চা আর চিনি লাগবে। ঠিক আছে, এক্ষুনি আনছি। ওনার হয়েছেটা কি? ওনার কিছু হয়নি কুলিন্দা, বরং তোমার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। এখন আশেপাশে যত দোকান আছে তোমাকে আর কেউ জিনিস দেবে না।
কিন্তু সেটা কেন? সেটা তুমি খুব ভালো করে জানো। আরে তুমি কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? এই মহিলা এইরকমই, ওকে নিয়ে সব আলোচনা করে লাভ নেই। জান গিয়ে আমার জিনিসপত্রগুলো রেডি করো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। হ্যালো, কেমন আছো সবাই? নড়ি, জানিয়ে এসো। চা বানাইনি আজকে, কত সময় লাগবে? বানাবো না চা। আমার মাথা খারাপ করো না নুরি। আমি কেন তোমার মাথা খারাপ করতে যাব? চা খুশি বলতে থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। জানা থাকলে কোল্ড ড্রিঙ্কস আনো। আমার ফ্রিজের অবস্থা একেবারেই খারাপ। আরে তোমার প্রবলেমটা কোথায় নুরি? রেগে যাচ্ছ কেন? আজ থেকে তুমি ওই পিছনের গলির দোকানে যাও, ওখানে খুব ভালো চা বানায়। ওর চা খেয়ে তোমারও ভালো লাগবে। আর হ্যাঁ, ওর ফ্রিজটাও ভালো আছে। তুই কি বকবক করছিস? আমি কি বলছি? আমি শুধু ভালো আর সৎ লোকেদেরই চা খাওয়াই। দেখো, এখানে লিখেও দিয়েছি। আমি তোমাকে বলেছিলাম না, ওকে ওই সময়ই শিক্ষা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওই ফুসলাত সবাইকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ডিম কিনতে পারছি না, কোথাও বসে এক কাপ চা খেতে পারছি না। আমাদের সঙ্গে কি ভবিষ্যতে এরকমটাই হবে? আমাদের বাড়ি থেকে বেরোনোটাই সমস্যা হয়ে গেছে। আমি তোমাকে বলছি না তুমি চুপ করে থাকো। তখন থেকে বক 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 বক। আমি তোমায় বললাম না অনেকটা প্রবলেমে রয়েছে আমি। এলিফ, আমার মেয়ে, এসো ভেতরে এসো। বলুন, তুমিও ভেতরে এসো। এসো এসো, ভেতরে এসো। এসো এসো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। এলিফ, শোনো, তুমি তোমার বাবাকে ভুল বুঝছো। ও তো সবসময়। তুমি মাঝখানে কথা না বলেই ভালো হয়। তোমারও কিন্তু একটা মেয়ে আছে, যেটা আমার সঙ্গে হয়েছে। প্রার্থনা করবো যেন ওরকমটা আর কারোর সাথে না হয়। কিন্তু উপরওয়ালা একদিন ঠিক এর বিচার করবে। এলিফ, তোমাকে আমাদের ভালো মন্দ ভাবতে হবে না। তুমি আমাদের থেকে দূরে থাকো, এটাই আমাদের জন্য ভালো হবে। তুমি আমার সাথে এরকমটা কেন করলে বাবা? তুমি আমাকে একটু ভালোবাসো না? তুমি এরকম কেন বলছো যে আমি ভালোবাসি না? আমি তো তোমার ভালোই চাইতাম। আমার স্কুলের সব মেয়েরা তাদের বাবাকে নিয়ে কত আলোচনা করতো। নিজেদের বাবাকে নিয়ে গর্ব করতো ওরা। কিন্তু আমি সবসময় চুপ করে থাকতাম। তুমি জানো কেন? কারণ আমার কাছে গর্ব করার মতো বাবা ছিলই না। কারণ আমার বাবা শুধু চিরকাল আমার সৎ মাকে নিয়ে ভেবে গেছে, আর কাউকে নিয়ে না। কারণ আমার বাবা প্রত্যেক দিন নেশা করে বাড়ি ফেরে। কারণ আমার বাবা অকারণে আমার গায়ে হাত তোলেন। কিন্তু কেন? আমি কি তোমার নিজের মেয়ে নই বাবা? হ্যাঁ, আমি কি তোমার মেয়ে নই? বলো না বাবা, আমি কি তোমার শত্রু? তুমি আমার মেয়ে। তুমি আমাকে তোমার মেয়ে বলবে না। আমি পুলিশে তোমার নামে কমপ্লেন করব, আর ওই সালামের সঙ্গে সঙ্গে তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এলিফ,
আমার কথা শোনো, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, এখানে পুলিশের আসা একদম ঠিক হবে না। আমরা তো একটা ফ্যামিলি। কোন ফ্যামিলির কথা বলছো তুমি মা? হ্যাঁ, ভয় পেও না, আমি সব কিছুই করবো না। এই জন্য নয় যে তোমাদের জন্য আমার খুব চিন্তা হয়, করতে পারবো না কারণ আমার নিজেরই লজ্জা লাগবে। তোমাদের তো করতেও লজ্জা লাগেনি, কিন্তু আমার তো ভেবেই লজ্জা করছে। আমি তোমাদেরকে ঘৃণা করি। তোমরা আজকের পর থেকে আমার কাছে মৃত। এটা তোমাদের করা শেষ অত্যাচার ছিল আমার উপর। তুমি তো আমার কাছে সেই দিনই মরে গেছিলে। আমি কতবার অনুরোধ করলাম যে আমাকে এখানে রেখে যেও না, কিন্তু তুমি আমার একটাও কথা শুনলে না বাবা। আজকের পর থেকে আমি তোমাদের কাউকে চিনি না। আমি এবার জিনিস গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এলিফের প্রতি কৃতজ্ঞ থাকতাম, কারণ সত্যিটা প্রকাশ পেলে আপনাদের জেলে যেতে হতো। ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও আমার সম্মুখীন হতে হবে। আর অত সহজে আমি কাউকে ক্ষমা করি না, এটা মাথায় ঢুকিয়ে নিন। বাবা বুলুদ, তুমি আমাদের উপর অভিযোগ করছো আমাদের কোনো কথাই না শুনে। কোনো বাবা কি তার মেয়ের ক্ষতি চাইতে পারে? বলো আমাকে। যা খুশি হয়ে যাক, শেষমেশ তো আমাদের মেয়ে। আমরা বোকামি করেছি, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, এটা আমাদের ভুল ছিল না। একটা কথা বলবো, আমি বিশ্বাস করি না আপনাকে। ঠিক আছে তাহলে তুমি আমাদের কি দোষারোপ করো, আমাদের কোনো কথা শোনো না। কিন্তু এই দোষটা আসলে তোমার মায়ের, তোমার ভালোবাসার মায়ের। উনি সব বলবেন তোমাকে যে কিভাবে উনি আমাদের ফোন করেছিলেন, আর উনি আমাদের টাকা অফার করেছিলেন, আর আমাদের এসব করতে বলেছিলেন। কিন্তু তুমি এসব জেনে কি করবে? তুমি তো ব্যাস শুধু আমাদেরকেই দোষ দিতে পারো। ফ্যাসল কিছু বলো, তুমিও বলো ওকে যে মিসেস রোশন আমাদেরকে ঘুষ দিতে চেয়েছিল। বলো চলো এবার। এলিফ, শোনো মা, এটা তোমার বাড়ি। আমি জানি তুমি আমাদের উপর রেগে আছো, বিরক্ত হয়ে আছো আমাদের উপর, কিন্তু তুমি জানো না ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে। তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা আছে। হ্যাঁ, সব সময়। চলো এখান থেকে। এক দুদিন দুঃস্বপ্ন দেখবে, বন্দুক চালানোর সময়টা মনে করবে, চোখের সামনে রোগটাকে দেখতে পাবে। তোমার মনে হবে কি আর একদিন তুমি তোমার রোগটাকে দেখতে ভালো পাবে। হতে পারে তোমার বন্ধু যখন তোমার সাথে কথা বলে অনুরাগ শুনতে যাবে, তুমি সব জায়গায় সব সময় সবুজ কালামি কালামি এই নামটা শুনতে পাবে।
একদিন ভুলে যাবো, তাই না? নাকি এটা আমার সঙ্গে সারা জীবন হতে থাকবে? এমনটা সারা জীবন হবে না, একদমই হবে না। হ্যাঁ, হতে পারে তুমি ভুলে যাবে, আবার এটাও হতে পারে যে ছায়ার মতো সারা জীবন থাকবে। তুমি প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করবে। এটাও হতে পারে সবসময় তুমি একটা তৎপর পরিস্থিতির মধ্যে পড়বে। হতে পারে তুমি তোমার মায়ের চিৎকার শুনতে পাবে। মায়ের চিৎকার? কিন্তু এর সঙ্গে আমার মায়ের কি সম্পর্ক? আমি সেলামি বলেছি, তুমি আমার মা বললে। আমি সেলামি বলেছি। তুমি এটা বললে যে তুমি তোমার মায়ের চিৎকার শুনতে পাবে। ইনান, আমি সেলামি বলেছি। এর আগে তুমি কত মানুষকে মেরেছ? ইনান, তোমাকে প্রথমে এটা শিখতে হবে যে বেকার প্রশ্ন করতে না। ঠিক আছে, এরপরে আর হবে না। ভালো ছেলে, ভালো ছেলে তুমি। দেখো, তুমি যদি সবসময় আমার কথা শোনো তাহলে পৃথিবীর সব থেকে বড় মানুষ হতে পারবে। এই শহর তোমার হাতে মুঠে আসবে। আমি আর একটা বেকার প্রশ্ন করতে পারি? আমি একদিন ভিডিও এরকম কাজ করেছিল, যা আসলে আমাদের মতো সোসাইটিকে রক্ষা করার জন্য। আমাদের মতো সোসাইটি মানে? আমাদের মতো সোসাইটি মানে যারা খারাপ অবস্থাতে শক্ত হয়ে থাকে। আমাদের যা কিছু প্রয়োজন না আমরা ছিনিয়ে নিই। এই সোসাইটিতে ওয়েলকাম। এরকম মুখ ভার করে কেন বসে আছো ফয়সাল? হ্যাঁ, ওরা পুলিশের কাছে যাবে না, এটা তো ভালো খবর। আর তুমি এভাবে মুখ ঘুরিয়ে বসে আছো। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, আমার কথা শোনো। তাহলে আবার কি করা উচিত বলি না? এলে আমাদের মুখে থুতু মেরে গেল আর আমাদেরকে আনন্দ করা উচিত, তাই না? তুমি এরকম কেন বলছো? আমি কখনোই অন্যকে তোমাকে ছেড়ে যাবো না। ফয়সাল, তুমি নিজের আরেক বোনকে কষ্ট দিচ্ছ। করো না এরকম। সেটাই, যাও নিজের ঘরে যাও। তোমার বাবা এখন রেগে আছে, তো তুমি বরং পরে কথা বলো, ঠিক আছে? যাও। আচ্ছা, ঠিক আছে। আমার সোনা বাবা, আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, ঠিক আছে? চিন্তা করো না। ভালো বলছি না, পুলিশকে রোশানের নাম বলে দিয়ে এবারেও গিয়ে নিজের বাকি সবকিছুর জন্য দায়ী করবে। এবারেও মা ওকে বিয়ে করা থেকে আটকাতে পারবে না। ঠিক ভেবেছি না আমি? যদি ওরা দুজন তাড়াতাড়ি বিয়েটা করে নেয় তাহলে বাকি সবকিছু সহজ হয়ে যাবে। জানতাম এগুলো এতটাও সহজ নয়। এলিফ আমাদের মুখ দর্শন করবে না, ওখানে শুধু ফেলতেও আসবে না। তুমি দেখো, খুব তাড়াতাড়ি সেলামি ওখানে আসবে। মানে এই প্ল্যান তো ছিল না। তখন আমরা ওকে কি জবাব দেবো? সবকিছু শেষ হয়ে গেল। এত সহজে সবকিছু শেষ হয় না ফয়সাল। শুধু তোমার বলতে সবকিছু শেষ হবে না। সবার নিজস্ব কপাল আছে। এবার দেখো, এলিফ গিয়ে ওই বড় লোককে বিয়ে করবে আর আমরা এখানে বসে মুড়ি খেতে থাকবো। ব্যাস, বুঝেছো কিছু? দেখো, আমি এখনো বেঁচে আছি। যতক্ষণ প্রাণ আছে ওরা যদি উল্টো পাল্টা কিছু করে তাহলে আমিও ওদের সঠিক উত্তর দেবো। সুযোগের সৎ ব্যবহার করা শেখো ফয়সাল, কিছু শেখো। এরকম সুযোগ বারবার পাওয়া যায় না। সময়ের সৎ ব্যবহার করো। দেখো ফয়সাল, আমার ভালোবাসা, আমার পুরো সিংহ, আমি তোমাকে ভালোভাবে জানি। আমি তোমাকে রঞ্জে রঞ্জে চিনি। এই গিরার তো কি, পুরো পৃথিবীকে তুমি যদি চাও তো নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারো, পায়ের তলায়। তুই কি ইনানকে দেখেছিস? ও কি এসবের সাথে
খুশি তাই করতে পারি, সেটা তুমি আগেও জানো। কিন্তু আমি ভুল ছিলাম। যখন জানতে পারলে তোমার বাবা কি করেছেন তোমার সাথে, তখনও বাড়ি ছেড়ে চলে যায়। আমরা ওই একটা ফ্যাশন শোতে যাওয়ার পর একদম কি হয়ে গেল, আমাদের ফ্যামিলি তো নষ্ট হয়ে গেল। ওই ফ্যাশন শোয়ে যাওয়াটা আমাদের জন্য সব থেকে ভালো ডিসিশন ছিল। এবার দেখো বলুন তোমার ফ্যামিলি তোমার জন্য কত কিছু করেছে, তাও এত কম সময়, তাই তো? এত কিছু তোমার ফ্যামিলি সারা জীবন তোমার জন্য করে। এলিসের কথাটা কিন্তু একদমই ঠিক, এটা কিন্তু একদমই সত্যি। এটাই ভাগ্য, আমার বিশ্বাস হয় না কিন্তু এটাই সত্যি। তোমরা যদি একে অপরের উপর ভরসা রাখো তাহলে সবকিছু সোজা হয়ে যাবে। আর তুমি যে বিশ্বাস করো সেটা তোমার চোখে মুখে আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি না আন্টি, সারাটা জীবন এত কষ্টে কাটানোর পর সুখে থাকাটাও এতটা সহজ নয়। মা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আর তুমি আমার প্রশ্নের উত্তরটা দেবে। তুমি কি চেয়েছিলে যে এলিফ কিডন্যাপ হোক? আচ্ছা, এখন এইসব ওরা বলেছে তোমাকে? আমাকে উত্তর দাও। বলুন, তোমাকে বলার মতো এমন কিছুই নেই। তাহলে তোমরা দুজনেই এর সাথে জড়িত, তাই না? না, এলিফের ফ্যামিলি এখানে এসেছে, আর বিয়েটা ওরা নিজেরাই আটকাতে চেয়েছে। আর ওরা এটাও বলেছে যে এলিফের ব্যাপারে সবকিছু জানে। তোমরা ওনার কথা বিশ্বাস করে নিলে? বিশ্বাস করেছি, আর করবো না কেন? কারণ বিষয়টা তো আসলে টাকা পয়সা। তোমরা জানো যে ওর সঙ্গে কি হয়েছে, ওকে কি কষ্টটা সহ্য করতে হয়েছে। বলুন, এসব আমার কিচ্ছু যায় আসে না। দেখো, তোমার জীবনটা আমি এভাবে নষ্ট হতে দিতে দেখতে পারবো না। ওই মেয়েটা তোমার যোগ্য নয়। তোমাকে এলিফের কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তুমি ওকে এটা বলবে যে তুমি ওকে মেনে নিয়েছো, আর আমাদের বিয়েতেও তোমাকে আসতে হবে। তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? আমি ওকে কোনোদিনও মেনে নিতে পারবো না। তোমার মনে আছে তুমি আমাকে ত্যায্য পুত্র করার সিদ্ধান্ত নিয়েছিলে? করে দাও তো। বলুন, আমরা এই ব্যাপারে কথা বলতে পারি। একটা কথা বলবো, সত্যি কিন্তু বেশি দিন লুকে রাখা যায় না। একদিন না একদিন সেটা সবাই জানতে পারবে। যেটা হয়েছে তাতে আমাদের কোনো হাত নেই। আমরা তো শুধুমাত্র ওর ভালোর জন্য ইসলামীকে ওর হাতে দিয়েছি। স্ত্রী, আমি তো ভেবেছিলাম ও শুধু ওকে মারবে, তারপরে ভেবেছিলাম পুলিশের কাছে ধরিয়ে দেবে। আমরা কি জানতাম নাকি যে ও মেরে ফেলবে? এটা আমাদের খুব সাবধানে রাখতে হবে, একদিন আমাদের কাজে লাগবে এটা। এবারে আমাদের হাতে ওর লাগামটা আছে স্ত্রী। ও এখন কুকুরের মতো বিশ্বস্ত হয়ে থাকবে আমাদের কাছে। ও যদি কখনো নিজের মালিককে কামড়ানোর চেষ্টা করে, তাহলে ওই জান্নাতি সেলামি বিরক্ত হয়ে গিয়ে কবর থেকে বেরিয়ে আসবে। এটা আমাদের ইনফ্লুয়েন্স, ভালো করে খেয়াল রাখো। জিহান, ওকে বোঝাও তুমি, ও পাগল হয়ে গেছে। বোঝাও ওকে একটু। তোমার ওর সঙ্গে কথাবার্তা চলে তুমি এখন কেন বলছো? হয় বলুন, যেমনটা বলছি তেমনটাই করো। নইলে কি? নইলে তুমি আমাকেও হারালে। খুব ভালো, খুব ভালো জিহান। ছেলে তো বাবার দেখানো পথেই চলছে, আর এখন বাইরের লোকে কি দোষ দেবে? সব তো আমার বাড়িতেই চলছে। জিহান, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এইসব করে ওর কাজকর্মকে প্রশ্রয় দিচ্ছ। আমি
জন্য কিন্তু আমরা দুজনেই সমান দায়ী। এসবের জন্য আমি প্রথমে ক্ষমা চাইছি। তোমাকে সঠিকভাবে না জেনেই তোমার সম্বন্ধে অনেক কথা বলেছি। আমি লজ্জিত বলুন। এবার তোমরা আমাকে ক্ষমা করে দাও। আপনার এই কথাগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা নিয়ে খুব ভয় পেয়েছিলাম যে আমার জন্য যাতে আপনার সাথে বুলুদের সম্পর্কটা নষ্ট না হয়ে যায়। জিহান আমাকে সব বলেছে যে কি হয়েছে। আমি তো ভাবতেই পারি না। কি আর বলবো? তোমার পরিবারের লোকজন তোমার সঙ্গে যা করছে খুবই অন্যায়। ভালো এড়িয়েছি তুমি আমাদের বলো। কি হলো? এভাবে দেখছো কেন আমাকে? আজ তোমার উপর গর্ব হচ্ছে। মানে তোমার ইগো সরিয়ে রেখে তুমি তোমার সন্তানের কথা ভেবেছো। তুমি আমাকে বিশ্বাস করেছো? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ওরাও হয়তো আমাকে বিশ্বাস করেছে। তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা যা করেছে তার প্রায়শ্চিত্ত ওকে করতে হবে। তুমিও পারো রুশান। এটা তো সবে শুরু। এরপর দেখা হবে কি হয়। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এমনভাবে লিখো যাতে আমার নামটা না মুছে যায়। এই স্যান্ডউইচে যেন আমার নাম মুছে না যায় এলিফ। ঠিক আছে তো? তুই চিন্তা করিস না, যদি মুছেও যায় তাহলে আমি আবার লিখে দেবো। একদম না। এটা কি চিটিং এলিফ? তুমি এরকম একদম করতে পারবে না। দেখো তুমি যখন হাঁটবে ধীরে ধীরে হাঁটবে। একদম সাবধানে তুমি হেঁটে যাবে। ঠিক আছে তো এলিফ? আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম তোমাকে আজকে পুরুষের মতো লাগছে। কিন্তু এরকম বললে আসল পুরুষরা লজ্জা পেয়ে যাবে। আমি কি 2 মিনিট আমার বোনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নাগিন কোথাকার। এলিফ আমি নিজেই আছি। ও যদি কোনো অশুভ দাবি করে তাহলে তুমি চিৎকার করো। একটু ভাবিও না। আর আমি হাতুড়ি নিয়ে আসবো। তারপরে ওকে আমি ডেকে নেবো। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেও। তোমাকে আজ খুব সুন্দর লাগছে এলিফ। পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে হলে তুমি। আমি সত্যি বলছি। যদি বুলুদ আমাকে সেদিন না বাঁচাস, তুমি ওই পাগল সালামির কথা কেন ভাবছো? ও তোমার থেকে অনেক দূরে চলে গেছে আর কখনোই ওকে দেখতে পাবে না। আমি ভেবেছিলাম যে ওই বড় লোকের ছেলেটা তোমার জীবন শেষ করে দেবে। আমি জানি আমার ভুল হয়েছে আর সেই সমস্ত ভুল আমি শুধুমাত্র তোমার দেখভালের জন্য করতাম। আমি শুধু এইটুকু চাইতাম সারা জীবন যেন তোমার খেয়াল রাখি, তোমার যেন কোনো অসুবিধে না হয়। আমি শুধু এইটুকুই চাইতাম। আমি খারাপ নই, আমি বাবার মতো স্বার্থপর মানুষ নই। এই সমস্ত কষ্ট, দুঃখ, চোখের জল এসব তুমি জানো। আমার কথা বুঝতে পারছো তো এলিফ? আমি জানি এটা কোণের ঘর। দেখো এলিফ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। শপথ করে বলছি। তুমি কি এটা জানো যে তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে এলিফ? তুমি ভাবতেও পারবে না। এই ভালোবাসার মূল্য তুমি কখনোই নির্ধারণ করতে পারবে না এলিফ। তুমি এটা জানতে তোমাকে যদি কেউ হার্ট করে আমি তাকে খুন করে দেবো এলিফ। তোমাকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমি তার প্রাণ কেড়ে নেবো এলিফ। আর এটা
বা ফ্যামিলি নেই। তোমার যাই দরকার হোক শুধুমাত্র আমাকে বলবে। আমরা একে অপরের জন্য যথেষ্ট, তাই না? অবশ্যই। যদি তুই এভাবে বলতে থাকিস না তাহলে এবার আমি কাঁদতে শুরু করে দেবো, আর তখন গুলো তো আমাকে চিনতেই পারবে না। এই বলুন তো আবার কোথেকে এলো এসব? সবাই রেডি? আমাদের নিচে যাওয়া উচিত। ঠিক আছে, আমি আসছি। আমার একটু কাজ আছে। এটা বন্ধ করতো বন্ধুরা। তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। বাহ, অসাধারণ। একসঙ্গে তোমাদেরকে দারুণ লাগছে। থ্যাঙ্কস বাবা। ওকে কি সুন্দর দেখতে লাগছে, একদম পুতুলের মতো, একদম রাজকুমারীর মতো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা। আজ এই শুভ দিনে আপনাদের দুজনকে স্বাগত জানাই, আর আপনাদের পরিবারদেরও। তাহলে আমরা পরবর্তী প্রসিডিউর শুরু করছি। আপনার পুরো নামটা বলুন। এলিস আজহারি। গোপাল, এবার আপনি বলুন। বলুন গিরাই। ধন্যবাদ। বিয়ের আগে আমাদের কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করতে হবে, যাতে সবার সামনে এটা প্রমাণিত হয়ে যাবে যে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী, আর তার সাক্ষী থাকবে এখানে উপস্থিত প্রত্যেকেই। তো মিস্টার বার্দারি, আজকের এই শুভ মুহূর্তে আর এখানে উপস্থিত সকলের সামনে আপনি কি মিস্টার বুলুত গিরাইকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করছেন? আমি কিছু প্রশ্ন করতে চাই। যদি অনুমতি পাই তাহলে জাহাঙ্গীরের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আমার মনে হয় আপনাদের সবার এই কথাটা শোনা উচিত। তাহলে মিস্টার জাহাঙ্গীর, যখন তোমার পুরো ফ্যামিলি আর ফ্রেন্ডস এখানে রয়েছে, তাহলে তুমি চাও যে তোমার বহু বছরের রহস্য এখানেই খুলে দিই?
স্বামী সব সিক্রেট জানে। এইটুকুই তোমার জন্য যথেষ্ট। জিহান, এসব কি নাটক চলছে এখানে? আর এই মহিলাকে আমি কি করে জানবো রোশন? তুমি যেমনটা দেখছো আমিও তাই দেখছি। আমাকে একটু বলো, কে কি রহস্য জানতে চাও? আমি ওকে বের করে দিচ্ছি। আমি সবকিছু শুনতে চাই। তুমি ভুল করছো রোশন। বলুন, আমি শুনছি। এত তাড়াহুড়ো কিসের মিসেস রোশান? এত বড় সত্যিটা জানার আগে তার মূল্য তো দিতে হবে। কিরকম মূল্য বলুন? মাত্র 10 মিলিয়ন। এই সিক্রেটটা জানার জন্য এই মূল্য তো কিছুই না। হ্যাঁ, যে আমাকে 10 মিলিয়ন দিয়ে দেবে তাকে আমি জাহাঙ্গীরের সব সত্যি বলে দেব। অপেক্ষায় আছি, কে সে মূল্য দেবে? বিষয়টা আমার উপরে ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। মিস্টার জিহান, এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করবেন না। আপনাকে দিতে হচ্ছে না, কারণ আমি জানি আপনি অন্যদের সম্মান করতে জানেন না মিস্টার অ্যালান্স। ভালো হবে আপনি এর মধ্যে না জড়ালেন। আপনি টাকা দেবেন এই রহস্য লুকানোর জন্য, আর আপনি টাকা দেবেন এই রহস্য জানার জন্য। মা, ওর এই নাটক এক্ষুনি বন্ধ করো। ও বাবার ব্যাপারে যা বলতে চায় সেটা যদি শুনতেই চাও তাহলে বাইরে গিয়ে শুনে এসো। আলাস, প্লিজ একে বাইরে বের করে দাও। ঠিক আছে, আসুন, আপনি আমার সাথে আসুন। আমি আপনাদের সঙ্গে 2 দিন পরে আবার দেখা করবো, বোঝা গেল? ততক্ষণের জন্য বিদায়। মজা করুন। হ্যাঁ, আর একটা কথা, আপনারা 10 মিনিটের মধ্যে একটা ছোট্টখাটো সোশ্যাল মিডিয়ায় একটা ঝলক দিতে পারবেন। তারপরে জানতে পারবেন এটা নিয়ে আমি কতটা সিরিয়াস। চলুন এখান থেকে। কি করলে তুমি? কি সুন্দর অ্যাক্টর তুমি। যত সব প্ল্যানিং এ তোমার, আমি তো শুধু তোমার কাজটা করে দিলাম। কি পারফরম্যান্স তোমার। তুমি কি অ্যাক্টিং করার কোর্স করেছো? ওদেরকে একটু ছেড়েছে। এখানে নয়, এখানে আমরা আনন্দ করতে পারবো না। শোনো, এবারে কি করা উচিত? যা করি প্রতিবাদের মতো। আচ্ছা, তাহলে কলের জন্য অপেক্ষা করবো। এসব কি? খুব জোরে ধাক্কা মারবেন। আপনি শুরু করতে পারেন। আমি আরেকবার বলছি, মিস আলিফ আর্তারি, আজকের এই শুভ মুহূর্তে আর এখানে উপস্থিত সকল সদস্যের সামনে মিস্টার বুলুন্দিরাকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করছেন। গ্রহণ করছি। আচ্ছা, এবার আপনার পালা। মিস্টার বুলুন্দিরা, এখানে উপস্থিত সকল সদস্যের সামনে আপনি আপনার হৃদয় থেকে মিস আলিফ আর্তারিকে কি আপনি আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করছেন? মেনে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। তাহলে সাক্ষী হিসেবে আপনারা সবাই সহমত তো? হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে এখানে আপনারা দুজন সাইন করে দিন। সকল সাক্ষীকেও ওখানে সাইন করতে হবে। এবার সবাই উঠে দাঁড়ান। আজ এখানে সব প্রসিডিওর কমপ্লিট হলো, আর আজ থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের সুখী দাম্পত্যের জন্য আমি প্রার্থনা করি। আর অত্যন্ত আনন্দের সাথে আপনাদের এই ম্যারেজ সার্টিফিকেট আমি দিচ্ছি। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ।
জানি না, এসেছি তো আমার জন্য। আমার জন্য কে পাঠিয়েছে এসব? আমি জানি না। দাও আমাকে দাও। তোমরা দুজন এটার করে এতগুলো বন্ধু কি করে হয়ে গেলে? এটার প্যাকিংটাই কি অসাধারণ! একদম হাই ক্লাস প্যাকিং। তুমিও হাই ক্লাস, ও হাই ক্লাস, আর গিফটও হাই ক্লাস। আমি কিছু ভুলিনি। যা কিছু তোমার সাথে ওই দিন স্টোরে হয়েছিল, আমার মনে হয়েছিল ফেসের সন্তান এরকম করতে পারে, কিন্তু আমার মেয়েটা এটা কিভাবে করতে পারে? সেদিন তুমি চুরি করেছিলে। ওসব ছাড়ো না মা, কতবার তো তোমাকে সরি বলেছি, আর কতবার বলবো? এখন যেটা হয়ে গেছে সেটা তো আমি পাল্টাতে পারবো না মা। আমি এটা আমার রুমে নিয়ে যাচ্ছি। ওপরওয়ালা তুমি খুশি রাখো। হ্যাঁ অবশ্যই। এবার ওর পরে আমি কোলে হতে চলেছি। আমার খুব ভালো লাগছে। ওসব সত্যি বলেছে যে এবার এটা মিলিয়েও যেতে পারবে। খুব ভাবছি আমি, খুব। আমি বারবার বলছি কিন্তু যদি এটা আটকানো না হয় তাহলে সমস্যা হয়ে যাবে। চেহারা আমার সঙ্গে এসো, আমার সঙ্গে কথা আছে। আমার সোনার কয়েন! আরে এ কি হলো? আমার সোনার কয়েনগুলো গেল কোথায়? আমার সোনার কয়েন! কেউ আমার সোনার কয়েনগুলো চুরি করে নিয়েছে। মা, চিৎকার করছো কেন? সোনার কয়েন চুরি হয়ে গেছে। জানি না কে নিয়েছে। তোমার কাছে সোনার কয়েন ছিল? আমার চোখে দেখো, চুরিটা তুমি করেছো তাই না? হ্যাঁ, আমি তোমাকে এখানে আসতে দেখেছিলাম। সত্যি বলো তুমি চুরি করেছো তাই না? মা, এসব তুমি কি বলছো? আমি তোমার মেয়ে, নিজের রক্তের মেয়ে আমি। তুমি এসব ভাবতে পারলে কি করে? আমি শুধু একবার একটা লিপস্টিক চুরি করেছি, আর তার জন্য তোমার কাছে আমি হাজারবার ক্ষমাও চেয়েছি। তুমি আমায় বিশ্বাস করো, আমি এসব করিনি। আমাকে ক্ষমা করে দাও চিমড়ে, আমি ওখানে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চাইছো? হ্যাঁ? তুমি তো পরিষ্কার বললে যে আমি করেছি। আমি জানি না চিমড়ে। এই দেখো পাউচটা পুরো খালি হয়ে গেছে। এটা পুরোটাই খালি হয়ে গেছে। এখন আমি কি করব? জানি না কে নিয়ে গেল। আমার সেভিংস শেষ হয়ে গেল। আমার সোনার কয়েন! জানি না কে করেছে এটা। কে নিয়ে গেছে? আমি ওই দিন ইনানকে এখানে দেখেছিলাম। ওই দিকে দেখছিল। ওই অসভ্য ইনান আমার সোনার কয়েন চুরি করেছে। ছাড়বো না আমি ওকে। শিক্ষা দেবো আমি ওকে। ওর থেকে পুরো দাম আদায় করে ছাড়বো। বেকার ছেলে একটা। মা, সব ঠিক হয়ে যাবে। দেখো এটাকে পুরো খালি করে দিয়েছে। পুরোটাই নিয়ে চলে গেছে। এ নাও, এটা তুমি রাখো। তোমার এখন টাকার প্রয়োজন। না আলাস ভাই, এই টাকা আমি নিতে পারবো না।
এটা তুমি তোমার কাছে রেখে দাও। রেখে দাও। এটা তোমাকে রাখতেই হবে মিনান। দেখো আজ থেকে তুমি আমাদের ফ্যামিলি মেম্বার, আমি তোমার খেয়াল রাখবো। চিন্তা করো না, রাখো এটা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি রেখে দিচ্ছি। এলিফ সুখী হবে তো? ও আমার বোনকে সুখী রাখতে পারবে তো? তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি থাকতে ওর কোনো অসুবিধাই হবে না। ওদের খেয়াল রাখা আমার একটা ডিউটির মধ্যেই পড়ে। ঠিক আছে, চিন্তা করো না, শান্ত থেকো, ভালো হয়ে থাকবে, ভালো মানুষ হবে। আমি ভালো মানুষ হয়ে গেল। আজ থেকে আর কোনো ঝামেলা নাই, ভালো মানুষ হবো। খুব ভালো, খুব ভালো। চলো চলো তাহলে ম্যাডাম আপনাদের বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ ঠিক আছে, এসো চল। ওপরওয়ালার কসম, দিনের বেলা এরকম ভাবে খট 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 করো না, মাথা ব্যথা হচ্ছে। কি হয়েছে? তোমার ছেলে ইরান একটা চোর। দেখো আমার সব সোনার কয়েন নিয়ে নিয়েছে। তোমার কাছে গোল্ড কয়েন ছিল বলে তো? হ্যাঁ, ব্যাপারটা সোনা বলে নয় ফেসেল। ওই ইরান আমার 5টা সোনার কয়েন চুরি করে নিয়েছে, যেটা আমি খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। 5টা সোনার কয়েন এখন চুরি হয়ে গেছে। ওইটা কিভাবে করতে পারে? ও 5টা কয়েন নিয়ে নিয়েছে, 5টা কয়েন। আমার ছেলে বিশ্বাসঘাতকতা করেছে। ইনান এটা করতেই পারে না। এটা ওই করেছে, সেটা দেখেছি। বলো তোমার বাবাকে। আমি দেখেছিলাম বাবা, কি দেখেছিস? ও আমাকে দেখে একটু ভালোই গেছিল। তখনই মনে হয় ও সোনাটা চুরি করছিল। তারপর আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ও ওখান থেকে কিছুটা নিচ্ছিল। হতেও তো পারে যে অনেককে দেওয়ার জন্য এইসব করছিল। হ্যাঁ একদম, ওই চুরি করেছে। বাহ ইরান বাহ। ওর জন্য শুধু চুরি করাটাই বাকি ছিল, সেটাও করে ফেলেছিল। খুব ভালো। এদিকে দেখো, আমার মেয়ে হিসাবে কখনো ভুলেও এরকম কিচ্ছু করবে না, কখনো না ফেসল। আগে নিজের বাচ্চাদের দেখো, তারপর ছেলের দিকে আঙুল তুলবে। টুইটের পর টুইট চলছে। অলরেডি জার্নালিস্টরা আমাকে কল করছে, সবাই জানতে চাইছে আসলে ম্যাটারটা কি। জিহান, তুমি আমাকে সবকিছু একটু পরিষ্কার করে বলবে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে বলো। আমি তোমাকে গাড়িতে তো বলেইছিলাম, আবারও বলছি, মন দিয়ে শোনো। আমার কোনো সিক্রেট নেই। আমি বুঝতে পারছি না একটা কথা তোমাদেরকে কতবার বলতে হবে। আচ্ছা এটা বলো, তুমি কি কোনো ক্লোজ ভিডিও বানিয়েছো? এসব কি বলছো কি তুমি রুশান? অসাধারণ। কোনো সিক্রেট রেকর্ডিং আছে যেটার জন্য ওরা তোমাকে ব্ল্যাকমেল করছে? হ্যাঁ এর চেয়ে বেশি বাড়াবাড়ি হওয়ার আগে এই কথাটা আমরা বাদ দিই। জিহান, প্রথমে ওই আননোন চিঠিটা আমাদের বাড়িতে এলো। আমি কি তোমাকে বাবা বলতে পারি? তারপরে ওই মহিলা বিয়ে বাড়িতে এসে আমাদের উপর হুমকি দিয়ে গেল। হ্যাঁ এসব নিয়ে কি বলবে তুমি? হ্যাঁ এখন এটা বলবে না যে তুমি কিচ্ছু জানো না। এখন তুমি যদি আমাকে হাজারবার বলো তাহলেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করবো না। জিহান, তোমাকে আমি একটা অফার দিচ্ছি, যদি এই নিয়ে আমাকে সত্যি সত্যি বলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেবো। যতই ভুল তুমি করো না কেন, আমি তোমাকে সাপোর্ট করবো। কিন্তু পরে যদি আমি সব সত্যি জানতে পারি তাহলে কিন্তু আমি ছাড়বো না। কথাটা মনে রেখো। আশা করি মাথায় ঢুকেছে। তখন কিন্তু আমি কোনো কথাই কানে তুলবো না। দেখো 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 দেখো, অলরেডি আমার 11,000 ভিউ হয়ে গেছে। জিহান, গিরের সিক্রেট কি? শিবরে, আমি তোমাকে বললাম যে আমার সোনার কয়েন চুরি হয়ে গেছে আর তুমি ফোন নিয়ে বসে আছো। ও মা, এটা তো আমাদেরই তো ফ্যামিলি প্রবলেম, তাই না? গ্রে ফ্যামিলিতে কিছু হলে সেই প্রভাব তো আমাদের উপরও পড়বে। একদম ঠিক বলেছো। আচ্ছা একটা কথা বলো আমাকে, এই তোমার ফোনে যে আছে সে জিহান কিরাইকে কি করেছে? এইসব ফেক অ্যাকাউন্ট। তার মানে আমি বলতে চাইছি এসব নকল, মিথ্যে। এরা সবাই মিলে গ্রুপ বানিয়ে গিরের ফ্যামিলিকে বদনাম করার চেষ্টা করছে, যাতে ওদের চ্যানেলটা ভাইরাল হয়ে যায়। ঠিক বলেছো তুমি, ওরা তো এসব করবে। আমিও জানার জন্য উৎসুক। জিহান
চকলেট নেই মা, আমি তো একটু তোমার সঙ্গে মজা করছিলাম। তুমি তোমার বাবা গায়েব হয়ে গেল। ও সবসময় নিজের বাচ্চাদের হয়ে কথা বলে, সব সময়। এবার ইঁদুর তো চোরা হয়ে গেল, কিন্তু আমি এত সহজে এদেরকে ছেড়ে দেবো না। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের প্রেসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে মামা। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কি বলো তো? মুভিজ আর সিরিয়ালে দেখোনি তুমি কিভাবে রোমান্টিক ওয়েতে বর নতুন বউকে কোলে নিয়ে রুমের ভেতরে নিয়ে যায়? তুমি কি সিরিয়াসলি বলছো? তোমার মনে হয় না ব্যাপারটা অদ্ভুত? হ্যাঁ হয়তো, কিন্তু তুমি যদি সেটা না চাও তাহলে কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ। এটার অভ্যেস করে ফেলো না। ঠিক আছে, ভেবে ফেকো। কি সুন্দর জায়গা, আমরা কি এখানেই থাকবো? তুমি চাইলে থাকতেই পারি। আমার খুব ভালো লেগেছে। উফ, শুনে ভালো লাগলো। আচ্ছা, মহিলা কে ছিলেন যিনি হঠাৎ করে ওখানে চলে এসেছিলেন, তারপর হঠাৎ চলেও গেলেন? কি জানি আমাদের ওখান থেকে চলে আসার পর কি হয়েছে ওখানে। আমি ঠিক জানি না, আর আমার কিছু চাই আসে না। এখানে আসার আগে সবকিছু বাইরে রেখে এসেছি। এখন এখানে শুধু তুমি আর আমি, আমার মিষ্টি ওয়াইফ। আমি না বিশ্বাসই করতে পারছি না যে আমাদের বিয়ে হয়ে গেছে। সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে। এবার বিশ্বাস করে না, সত্যি বিয়ে হয়ে গেছে। চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই। হ্যাঁ ঠিক আছে। আমি বলছিলাম কি, আচ্ছা আমি যদি আগের বাথরুম ইউজ করি কোনো অসুবিধা নেই তো? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। ঠিক আছে। আমার আফসোস হচ্ছে কেন আমি ওই বিয়ে বাড়িতে গেলাম। ওই বিলো স্ট্যান্ডার্ড মেয়েটার সঙ্গে বড়দের বিয়ের জন্য রাজি কেন হলাম? কারণ তুমি আমাকে বোঝালে যদি আমরা এই বিয়েতে রাজি না হই তাহলে আমাদের ছেলেকে আমরা হারিয়ে ফেলবো। আমি তোমাকে বিশ্বাস করলাম, আর কি করলাম বলো? আমি মন থেকে চাইনি, তাও তোমার কথা রাজি হয়েছে। তোমার ইচ্ছার জন্য আমাদের বদনাম হবে, এটা আমি হতে দেব না। আমার কথা শুনে রাখো, তুমি এর জন্য ভুগবে। বোঝা গেল? আমার দেখে দেখিয়ে সব সত্যিটা বলে দাও। ওই মেয়ে তোমার ব্যাপারে কি কি জানে? আমি কোনো কথা তোমার কাছে বা আমার পরিবারের কাছে কখনো লুকোইনি। আমার কোনো সিক্রেট নেই। আমি শুধু এটুকু জানি যে ওই মেয়েটা একটা ফ্রড। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমি আসছি। অনেক ধন্যবাদ বাবা। এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, দেখো না না, এই যে বিয়েতে নিয়ে এই মহিলাকে এখানে আসতে হলো। এই কাজে সবকিছু ভালোভাবেই হয়।
মোবাইল টিভি কে এটা বন্ধ রাখতে পারছ না সারাক্ষণ টিভি চলে টিভিটা বন্ধ রাখতে পারো
আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন একে একে নামানো হচ্ছে এই শিশুগুলোর জন্য ঢাকা মেডিকেল কলেজের বানানো তাদের চিকিৎসার জন্য ঢাকা বাংলাদেশের চিকিৎসার জন্য প্রতিষ্ঠান ফলে সেখানে তাদের আনা হয়েছে এবং তাদের অনেকের সঙ্গে তাদের অভিভাবকরাও নেই আমাদের মাইলস্টোন যে স্কুল এবং কলেজ তাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং তাদের অনেকগুলো ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসে ভেতরে কারা কারা কোন জায়গায় ছিলেন বাবা মারা হয়তো ঠিকমতো এখন জানতেও পারেনি আসতেও পারেনি ফলে শিক্ষার্থীদের এই হৃদয় বিদারক পরিস্থিতিতে ঢাকা মেডিকেলের এই বাড়ি চিকিৎসকরা চিকিৎসা সেবার সাথে জড়িত যারা তাদের দুর্দান্ত রকমের প্রচেষ্টা আমরা একটা লক্ষ্য করছি এখানে ভলান্টিয়াররা এসছেন মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষার্থী এসছেন বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস এত অল্প সময় তারা এখানে পৌঁছে গেছেন পুলিশ রাস্তা আটকে দিয়ে যেভাবে হোক অ্যাম্বুলেন্সগুলোকে পার করার চেষ্টা করছেন তবে সবার একটাই প্রার্থনা এই হৃদয় বিদারক এবং হঠাৎ করে যে ভয়ঙ্কর রকমের বিপদে পড়েছে এইসব প্রবণমুখী আমাদের শিশুরা শিক্ষার্থীরা এদের কারো বয়সে আসলে 16-17-18 বছরের বেশি হওয়ার কোনো সুযোগ নেই কারণ বেশিরভাগ স্কুলের শিক্ষার্থী কিছু মনে হলো আমার কাছে তারা হয়তো বা কলেজের শিক্ষার্থী হতে পারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা ফলে সেখানে যে অ্যাম্বুলেন্স যোগে প্রচুর রোগী নেওয়া হচ্ছে আমরা দেখছিলাম তবে একটি বিষয় একটু আপনাকে অনুরোধ করবো আমাদের ক্যামেরায় যে সহকর্মী আছে যেহেতু সেখানে আপনি বলছিলেন যে বার্ন ইনস্টিটিউটের রোগীরাই আসছেন বেশি পুড়ে যাওয়া বা ঝলসে গেছে এরকম রোগী যাতে আমরা না দেখাই কারণ অনেকেই হয়তো সেটি দেখে কষ্ট পাবেন বা দেখতে পারবেন না আরেকটি বিষয় একটু আমাদেরকে জানাবেন আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরও যে উত্তরায় যে ঘটনাটি ঘটেছে নিশ্চয় আপনি যেহেতু সেখানেই আছেন উত্তরায় চিকিৎসক সংকট দেখা গেছে এবং আহ্বান জানানো হচ্ছে উত্তরায় যাতে চিকিৎসকরা গিয়ে ডাইরেক্টলি খারাপ খবর একটি বেদনাদায়ক খবর আমরা যেমনটি বলছিলাম স্কটন লিডার কৌকুরের কথা তিনি মারা গেছেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে নিশ্চিত ইতিমধ্যেই আমরা শুনেছি শুনে আপনাকে জানিয়ে রাখুন এবং বারবার যেহেতু বললাম যেহেতু প্রচুর মানুষ এখানে আহত হয়েছে প্রচুর মানুষ রোগী যারা আছেন যারা পুড়ে গেছেন বা ঝলসে যাওয়া রোগী আছেন তাদেরকে আমরা না দেখানোর আহ্বান জানাচ্ছি এবং যিনি ছিলেন প্রশিক্ষণ পাইলট যিনি ছিলেন সেখানে তৌকিব তিনি মারা গেছেন তার নিশ্চিত করা হয়েছে একেবারে অনিচ্ছাকৃত এবং আমাদের বোঝানোর কোনো সুযোগ নেই যে কোন পুলিশ থেকে কে নামবেন তার শরীরের অবস্থা কি তার কত শতাংশ কিন্তু আমরা যেটি প্রশংসা করার যোগ্য সেটি হচ্ছে এখানকার ইমার্জেন্সি বিভাগে বডি থেকে শুরু করে বডি ম্যান আনসার যারা সহযোগিতা করছেন তারা সমস্ত কিছু ফলে বড় ধরনের সংকটে বা বিপদে পড়লে বাংলাদেশের মানুষ দেওয়ার চেষ্টা করছে আমি যখন আসি তখন 7টি অ্যাম্বুলেন্স এসেছিল প্রত্যেকটি অ্যাম্বুলেন্সই পরিপূর্ণ মানে অ্যাম্বুলেন্সে কোনো অ্যাম্বুলেন্সে আসলে একজন রোগীকে বা একজন শিক্ষার্থীকে আনা হয়েছে তারা সকলে একাধিক 3জন 4জন একাধিক করে আনা হচ্ছে আমি এখন পর্যন্ত যদি রোগ না করে থাকি তাহলে সে 7টির পরে আরো 5টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো এবং আমরা একটু যদি এই অ্যাম্বুলেন্সে আমাদের গুরুতর করে দেওয়া রোগী তাই আমরা যদি বাচ্চাদেরকে লং শট দেখাই অ্যাম্বুলেন্সের ছবি দেখাই এবং দূর থেকে ছবি দেখানোর চেষ্টা করি ফলে আমরা একজন শিক্ষক সম্ভবত দেখলাম তিনিও তার শরীরে তিনি সিরিয়াল মানুষ 40-50 মতো বয়স হবে প্রাথমিক ধারণা আমার চোখে দেখতে ধারণা সেটা হচ্ছে তার শরীরের সামনে এবং পেছনের পুরো অংশ এবং চোখ ছাড়া মুখের কোনো অংশ আসলে পড়ে গেছে আমি জানি না চিকিৎসকরা ভালো করতে পারবেন কত শতাংশ বাচ্চা আমাদের অতীতে দুর্ঘটনা হবে বলে যে পড়ে যাওয়ার মতো নাই শ্বাসনালী যদি পড়ে যায় কারো এবং কারো শরীরে যদি 70-80% মতো পড়ে যায় তাহলে আসলে তাদেরকে গুরুতর রোগী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য চিকিৎসকদের
চেষ্টার পরেও তাদের একটা অংশকে আসলে বাঁচিয়ে দেওয়া সম্ভব হয় না। ফলে এখানে আমরা এখানকার চিকিৎসকরা যেহেতু এখনো জরুরি চিকিৎসার জন্য এবং মূলত রোগী রিসিভ করতেই ব্যস্ত, ফলে এখন পর্যন্ত কতজন মোট রোগী আসলো তাদের তার সঙ্গে বাড়ি থেকে সেটি বলার মতো আনুষ্ঠানিক কোনো সুযোগ বা তথ্য আমার কাছে এখন পর্যন্ত নাই। আমরা জানি না, আমাকে বলে রাখি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে সেটি দুর্ঘটনার শিকার হয়, সেটিতে বিস্ফোরণ ঘটে, সেটি যে পাইলট ছিলেন তার অবস্থাকে সেটি আমার অন্য সহকর্মীরা খোঁজখবর রাখছেন। আমি আরেকটি তাদের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজে এসে দেখলাম সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বাকি দেখলাম হচ্ছে এখন পর্যন্ত অন্তত 32 থেকে 33 জন গুরুতর হয়ে যাওয়া রোগী, যাদেরকে উত্তরার নিকটস্থ হাসপাতাল, এমনকি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সমৃদ্ধ সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচে যাদের চিকিৎসা ঘুরে যাওয়ার চিকিৎসা সম্ভব হয়নি, তাদেরকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঘটনার ভয়াবহতার মাত্রা। এবং যেহেতু মায়ের স্কুল আর কলেজ সেটি একটি বড় স্কুল, শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং একটি পুরো ভবন তাদের এলাকাটি তাদের নিজস্ব ভবন এবং সেই ভবনের উপরে রয়েছে। ফলে সেই ভবনটিতে কত তলা ছিল আমি আগে যখন মায়ের স্কুল কলেজে যাওয়ার বা দেখার সুযোগ হচ্ছে সেখানে আমরা দেখেছি 8 তলা 9 তলা পর্যন্ত তাদের বিল্ডিংগুলো, প্রত্যেকটি ভবনে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ক্লাসরুম রয়েছে। ফলে যেহেতু স্কুল কলেজ খোলা ছিল ভেতরের দিকে, ফলে কত শিক্ষার্থী কিরকমভাবে এই দুর্ভাগ্যের শিকার হচ্ছে আমরা জানি না। এখন পর্যন্ত বলা সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের 5 ইউনিট একদম ওয়ার্ড বয় চিন্তা থেকে শুরু করে তারা এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে, একজন থেকে শুরু করে অর্থাৎ রোগী আসলে তাদেরকে যেন ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় এবং তাদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টা করা যায় সেটা কিন্তু একদমই কাজ করছে। এটি এমন একটা ঘটনা যে ঘটনার জন্য আসলে তাদের সরাসরি দোষারোপ বা দায়ী করার সুযোগ নেই, কিন্তু তারপরেও আমাদের চিকিৎসকরা সেটি করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে 12টির মতো অ্যাম্বুলেন্স আমি আসার পরে থাকবো এবং সব মিলিয়ে একটা প্রাথমিক ধারণা ওয়ার্ড বয় বা যারা রিসিভ করছেন বা পুলিশের কর্মকর্তা তাদের 30 থেকে 32 জনের মতো রোগী এই মুহূর্তে আমাদের এখানে এসে পৌঁছেছেন। সম্ভবে একটু এদিক সেদিক হতে পারে, যদি কম বেশি হয় সেটা আমাদের অনিচ্ছা করবো না। আমরা এটিও দেখছি যে বাংলাদেশের বিভিন্ন চিকিৎসক যারা হয়তো বেরিয়ে ছিলেন না তাদেরকেও এমার্জেন্সি থেকে কল করা হচ্ছে। সেই চিকিৎসকরা আসছেন, কারণ আপনি জানেন এখানে শিফটের ডিউটি, ফলে স্বাভাবিক অবস্থায় শিফটে যতজন চিকিৎসক নার্স থাকে এখনকার পরিস্থিতি আসলে সেরকম নাই, যে একটি জরুরি অবস্থা জরুরি পরিস্থিতি এই মেডিকেলে দেওয়া হয়েছে। ফলে মেডিকেল পরিচালক এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে হুইল চেয়ার থেকে শুরু করে সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট করানো হয়েছে এবং কর্তব্যরত বাইরে শিফটের বাইরে যে সমস্ত চিকিৎসক ছিল তাদেরকে তারা জরুরি উদ্ধার করেছেন, তারা আসতে শুরু করেছে। জানিয়ে রাখি, হাসপাতালে একটু আগে একটি ব্রিফিং হচ্ছিল, সেখানে বলা হয়েছে যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পজিটিভ রক্তের যে ডোনার সেটি প্রচুর আছে, অর্থাৎ পর্যাপ্ত আছে, তবে নেগেটিভ রক্তের ডোনার জরুরি। আপনাদের মধ্যে যারা আগ্রহী আছেন কেউ যদি রক্ত দিতে চান তারা অবশ্যই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করবেন কিংবা ঢাকা মেডিকেলেও যোগাযোগ করতে পারেন। এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, আমাদের স্ক্রলে সেই নাম্বারটি দেখানো হচ্ছিল, আপনারা সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। এখন পর্যন্ত আমরা যেমনটি জানলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ভবনটির উপরে এই প্রশিক্ষণ বিমানটি ভূপাতিত হয়েছে সেখানে এখন আর কেউ আহত কিংবা হতাহত হয়তো নেই, তারপরেও যেই ইন্সপেকশন সেটা তো চালানো হচ্ছে। আমরা একটু বার্ন ইনস্টিটিউটের কী অবস্থা দেখতে চাই। বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ আগেও একটি ব্রিফিং চালানো হয়েছিল, সেটি আমরা জানাচ্ছিলাম আপনাদের। আমাদের সভাপতি ফয়সাল আছেন বার্ন ইনস্টিটিউটে, আমরা একটু দেখতে চাই ফয়সালের কাছে নতুন করে কোনো তথ্য আছে কিনা। ফয়সাল, আমরা এখন পর্যন্ত জেনেছি যে 19 জন নিহত হয়েছে, আপনি তো বার্ন ইনস্টিটিউটেই আছেন, এখন সেখানকার কী দৃশ্য দেখছেন আমাদেরকে একটু জানাবেন। নিশ্চয়ই এখানে এখন এখানে মাত্রই আমি ডাক্তার শফিকুর রহমান এখানে এসেছেন, তিনি মাত্রই জাতীয় বার্ন ইনস্টিটিউটের
উত্তরার যে বিমান দুর্ঘটনা হচ্ছে সেখানে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যে বা যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমরা হসপিটালে প্রায় 71 জন আহত রোগীকে নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যে ছিল 48 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এর পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন ছাত্র মারা গেছে। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু একজন শিক্ষার্থী মারা গেছে, জোবায়ের নামজাদ, যিনি উত্তরা মানসিক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তবে উত্তরার মধ্যে কিন্তু যদি বলি জাতীয় বার্ন ইনস্টিটিউটের এই জায়গাটিতেও আমরা দেখছি প্রচুর মানুষের ভিড় রয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু পুরো হসপিটালের সামনে জুড়েই কিন্তু আসলে সকলেই চেষ্টা করছেন নানাভাবে যেভাবে পাচ্ছেন সহযোগিতা করার জন্য। রক্তদান, এখানে যে সকল রোগীকে ভর্তি করা হয়েছে তাদের রক্তের প্রয়োজন হলে তারা কিন্তু সেই রক্তের ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু প্রত্যেকে আসলে যে রক্তের প্রয়োজন সেটি কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। ভেতরে যে সকল রক্তের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে বাইরে থেকে কালেক্ট করে কিন্তু তারা হসপিটালের ভেতরে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে দায়িত্ব পালন করছেন অনেকে, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউটস, এছাড়াও কিন্তু ছাত্রদের বিভিন্ন সংগঠন রয়েছে। তারা কিন্তু বাহিরে রক্তের সংগ্রহ করছে, বিভিন্ন রক্তের রোগীদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন এই মুহূর্তে। সেজন্য কিন্তু আসলে সকলেই চেষ্টা করছে যাতে অতিরিক্ত রক্ত সংগ্রহ করা যায়। সেজন্য আমরা দেখেছি বাহিরেও কিন্তু রক্ত নেওয়ার বা রক্ত কালেক্ট করার কিন্তু ব্যবস্থা তারা করেছেন এবং বাহিরে কিন্তু অনেকে এসে তাদের রক্ত দান করে যাচ্ছেন আহতদের জন্য। তবে এখন পর্যন্ত এখানে এই পরিস্থিতি বিরাজ করছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ কয়েকজন উপদেষ্টারা এসেছেন, সেখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল সহ এবং জালালের উপদেষ্টা ফরজুল করিম, এছাড়া আরও কয়েকজন উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এসেছেন। যে অবস্থা আমরা দেখছি প্রচুর মানুষ তো সেখানে জমা হয়ে গেছে এবং আহত যারা আছেন তাদের যেই চিকিৎসা কার্যক্রম সেগুলো চলছে। আপনি থাকুন, আমরা একটু স্পটের খবর জানবো, কারণ সেখানে যেই ধ্বংসাবশেষ উদ্ধার করার যে অভিযান সেটি তো চলছে। আমরা একটু দেখে আসতে চাই কী অবস্থা সেটি আছে। আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন। রেজা, ধ্বংসাবশেষ সরানোর যে প্রক্রিয়া সেটি কতদূর এগুলো এবং আরেকটি বিষয় শ্রেণীকক্ষের ভেতরের যে চিত্র সেটি আপনি দেখতে পেরেছেন কিনা, যেখানে প্রশিক্ষণ বিভাগে বিক্ষোভ হয়েছে সেখানে আর কেউ আটকা করে আছে কিনা বা কী অবস্থা দেখছেন, আর কেউ আহত আছে কিনা সেটি জানতে চাচ্ছি। নিশ্চয়ই একটি সম্ভাবনা রয়েছে। আমি এখানে মূলত স্থানীয় যারা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন তাদের আমাদের সাথে কথা বলেছি। তারা মূলত দেখছিলেন যে আমরা যেভাবে বলছিলাম যে এই হায়দ্রাবাদ কলেজের সম্মুখভাগে কিন্তু সেই যে বিমানটি সেটি আসলে আঘাত ছুটির সময় হওয়ার ফলে অনেক শিক্ষার্থী বারান্দা এবং সম্মুখভাগে কিন্তু ছিল। ফলে সেখানে তারা এই যে অবস্থিত হয়েছে যে প্রশিক্ষণ বিমানটি সেটি নিচে আটকা করে থাকতে বলে অনেকেই ধারণা করছেন। এখনও অর্থাৎ বিমানের যে অগ্রভাগ সেটি আসলে এখন পর্যন্ত কিন্তু তোলা হয়নি। অন্ততপক্ষে বেশ গভীরে কিন্তু সেই যে অংশটুকু বিমানের অগ্রভাগটি সেটি আসলে মাটির ভেতরে ঢুকে গিয়েছে এবং সেটি এখন ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। মূলত ইতিমধ্যে কলেজের যে শিক্ষকরা তারা একটি আন্দোলনের সভা করছেন। তারা আসলে একটি বিবৃতি হতে দিবেন এবং একই সাথে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের বিবৃতি দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন সেখানে আসলে আটকে পড়া বিশেষ মুহূর্তে সে ধ্বংসাবশেষের নিচে যদি থেকে থাকে সেই সংখ্যাটিকে হয়তো তারা যুক্ত করতে চাইবেন। তবে এখন পর্যন্ত যেই সকল তথ্য রয়েছে অর্থাৎ স্থানীয় যারা অংশ করেছিলেন এই কার্যক্রমে তারা জানিয়েছিলেন যে এখানে কিন্তু যে ধ্বংসাবশেষ রয়েছে যেটি এখন কিন্তু উদ্ধার করা যাবে সেটি হচ্ছে যে কোনো ধরনের দেহাবশেষ থাকতে পারে এবং ওখানে যারা উদ্ধারজন আজকে হচ্ছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে আমি একজনের সাথে কথা বলছিলাম প্রত্যক্ষদর্শীর একজন, উনি বলছিলেন যে অনেকে কিন্তু দেহাবশেষ পাওয়া গিয়েছে অর্থাৎ বিমানের যে দেহের যে অঙ্গপ্রত্যঙ্গ সেটি আসলে অনেকেই মিলে নেন। ফলে দেহাবশেষও কিন্তু পাওয়া গেছে। এখন সেটি হচ্ছে এই দেহাবশেষের অর্থাৎ খণ্ড যে দেহাবশেষ সেটি আসলে এখনো নিয়ে যাওয়া বা ব্যাগের মধ্যে থেকে আলাদা
তার জন্য তাদের জন্য ছিল যারা এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ফলে সেটি কিন্তু একটি বড় ধরনের চ্যালেঞ্জ, সেটি একটি বড় ধরনের সংখ্যার কথা জানাচ্ছে। ফলে আমরা যেটা বলছিলাম প্রায় 1 থেকে 150 শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল। তাদের যে অবস্থা এবং সংখ্যক থাকে আমরা ইতিমধ্যে দেখাচ্ছিলাম যে এখন কিন্তু 19টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা সরকারের চাইতে যে সেই সংখ্যাটা যেন না বাড়ে, তবে স্থানীয় যে কাছাকাছি যে নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে সজোরা এবং সেখানে তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো সেখানে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে উদ্ধার যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন করা হচ্ছে এবং উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ক্রেন দিয়ে মূলত সেই ধ্বংসাবশেষটি আসলে তোলা হচ্ছে। এবং দোতলা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মালিস স্কুল অ্যান্ড কলেজের বিয়াবাড়ি ক্যাম্পাসের হাইডার ভবন বলা হচ্ছে এবং সেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসটি মূলত চলছিল এবং একটা পরবর্তীতে ঠিক একটা 6-এ সেই বিমানটি আসলে উপনীত হয় এবং তার পরবর্তী সময়ে সেখানে আমরা যেমন জানাচ্ছিলাম যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে বৃষ্টির একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা জানতে চাই। তিনি আসলে তার সন্তান কিন্তু সেই ভবনে কিন্তু অবস্থান করছিল। আমরা তার কাছ থেকে শুনতে চাই যে আপনি আপনার সন্তান এখানে ছিল, আপনি যে বিমানটি প্রায় অবস্থিত করার একটি কারণ পাঁচশো দূর হচ্ছে আমাদের মসজিদ, আমি মসজিদের ওখানে ছিলাম। আনন্দ আসতেছে আমি বলছি আনন্দ আসতে কোথায় পড়ে না পড়ে আমি বুঝতে পারিনি কে দেখবো। সবার দেখুন না আমার ইমাম সাহেব বললো যে বিমান পড়ছে মালিশ সময় করতেছে এরকম। তো আমি ওইভাবে সিরিয়াসলি নিই নি, তো পড়তেই পারে, তো মাঠটা অনেক কিছু আছে। তখন আপনার হচ্ছে 1:15 বাজে, তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিল যে আপনি কি আস্তে আস্তে ফোন দিচ্ছে, কি বলছে আমার সঙ্গে কি বিমান পড়ছে, আপনি কি জানেন যে আমি তো শব্দ শুনছি, তুমি যাও যাও। আমার সন্তান তো স্কুলে যাও, আমি তো জানি বিল্ডিংয়ে পড়ছে। তখন আমার একটা তুমি যাও। তো আমি নামাজের দ্বারা সেই মুহূর্তে আমার ফোন দিচ্ছে আমাকে ডক্টরে ডেকে। তো তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি, আমার কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিংয়ে ক্লাস ওই হায়দারি ভবন ওইখান থেকে ট্রেন করছে। আমি তো তখন আমি আমার চাচা একসাথে দৌড়ে আসছেন। হ্যাঁ আমার মেয়েকে পেয়েছি, তো সাথে সাথে পাইনি। আমি আসার পরে আমি সামনে তো দৌড়ে গেছি, সামনে হলুদ কাপড়ের সামনে আমি একটা লাল ট্রেন করেছি, খন্ডিত বাস কাপড় দিয়ে ঢাকা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন আমি ঘুরতে যাচ্ছি, তো মেয়ের দোকান ছিল, আলু ছিল, ভালো ছিল, আমি দোকানে কাঁদতে কাঁদতে ঘুরতেছি। তো ইন্টার মিটার প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি কাউকে সুস্থ করতে বেরোতে দেখিনি। সবাই যারা আসতেছিল আলাদা অবস্থায় আমরা স্টেশন করে এসেছি অবস্থায়, এক একজনের শরীরে চাপটা বসে বসে আমি পাইছি আপনার ওই উপরে দোকানে টাকা ওইখানে গ্রিল কাটা, আমি হচ্ছে ওই গ্রিল কেটে মেয়ের বাচ্চারা ছিল ওই পাশে 1-2-3 নম্বর আমার মেয়ের 40-50 আমাদের কাছে অনেক বাংলাদেশ বিমানের F-7 ফাইটার জেট, সেই F-7 ফাইটার জেটটি একটা 18 মিনিট উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে কতজন হতাহত হয়েছে। তবে অসমর্থিত সূত্রে বরাত দিয়ে আমরা স্কোয়াড্রন লিডার তৌকিরের কথা জানতে পারছি, যিনি কিনা সেই বিমানে ছিলেন এবং তার ভাগ্যে কী ঘটেছে এটি এখনও আমরা নিশ্চিত নই। এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত রয়েছেন এটি নিশ্চিত, কিন্তু আসলে সেই আহতদের অবস্থা কীরকম কিংবা তাদের আহতদের যে আহতের ধরনটা কি সেটিও আমরা এখনও নিশ্চিত হইনি। এবং এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা, অভিভাবকরা, অন্যান্য যে আসলে আশপাশে যে এলাকাবাসী আছেন তারাও নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পড়েছেন। হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এখনো স্বাভাবিক আছে আমরা আশা করছি, যেহেতু আমরা সেটিও নিশ্চিত হতে পারিনি। এমন একটি ঘটনা হওয়ার পর সাধারণত যেটি দেখা যায় যে বিমান বিধ্বস্ত হলে পরে কিছুক্ষণের জন্য হয়তো শাহজালাল যে কোনো বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করা হয়, সেটি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে কি না আমরা ঠিক এখনো জানতে পারিনি। নিশ্চয়ই কিছুক্ষণ পরে জানতে পারবো এবং সেটি আপনাদের জানাবো। যেটি দেখা যাচ্ছে খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক পরিস্থিতিটা। কিছুদিন আগেই কিন্তু
যদি দর্শকদের অনেকে মনে থাকবে যে ভারতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়, এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেখানে প্রায় 300 জন আরোহী মারা যায়। সেটি দেশ এখনো ভারতের বিমান বাহিনী, ভারতীয় বিমান বাহিনী সংস্থা সহ অন্যরা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। যে কোনো বিমান দুর্ঘটনাতেই প্রাণহানি হয় এবং অনেক সময় সেটি যাত্রীবাহী বিমান হলে সেই প্রাণহানি কিন্তু শত শত ছাড়িয়ে যায়। এটি একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান কিন্তু খুব বেশি আরোহী থাকে না, 2 জন থাকে। আরও কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এরই মধ্যে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে এবং এছাড়াও আশপাশের যে হাসপাতালগুলো আছে সেখানেও নেওয়া হচ্ছে। উত্তরা সহ আশপাশের যে হাসপাতালগুলো আছে সেটি আহতদের ধরন বুঝে আসলে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এরই মধ্যে আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছেন। আমাদের একজন রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন পৌঁছেছেন সেখানে। ফয়সাল, আপনার কাছে কি খবর আছেন? আপনি সরেজমিনে কি দেখছেন? আমি এখন যে জায়গাটা আছি তার ঠিক পেছনেই আমি যদি দেখাই, এই জায়গাটাতেই যে প্রশিক্ষণ বিমানটি সেটি বিধ্বস্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমরা উৎসুক জনতার কারণে কতটা দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে যতটুকু সম্ভব আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে হাজার হাজার মানুষের ভিড়, এই ভিড়কে পেরিয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এইখানে একটি আমরা যেটা জেনেছি যে 1:06 নাগাদ বিমানটি ফ্লাই করে এবং 1:18 দিকে বিমানটি কিন্তু এই জায়গাটায় এসে বিধ্বস্ত হয় এবং আমরা যদি দেখাই দেখবেন যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সরকারের সবগুলো সংস্থা কিন্তু কাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন বাহিনী কিন্তু জায়গাটি ঘটনাস্থল গিয়ে কোনো ধরনের সৃষ্টি না হয় সেই চেষ্টা করছে সেনাবাহিনী। কিন্তু ইউনিট কাজ করছে এবং বেশ কিছু হতাহত ব্যক্তি থেকে হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিক প্রদান করা হচ্ছে না। এটি স্বাভাবিক, কারণ এই ধরনের একটা বড় দুর্ঘটনায় আসলে আমাদের দেশে আমরা যেটা দেখি যে সাধারণ মানুষের এত বেশি ভিড়, যে কারণে তাদেরকে উদ্ধার করে আমরা চেষ্টা করছি সামনে যাওয়ার এবং একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাই? ওখানে তো লোকজন করতেছে, আমি তো দেখলাম যে অনেক লোকজন হতাহত হচ্ছে। কেন মনে হয় হতাহত আমি যাবো সঠিক বলতে পারবো না, ধরেছিলাম আসলে যেটা দেখতে পেলেন এখানে হতাহত বিষয় এতটা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন অনেক আহতদের কিন্তু বের করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে এবং একটু আহত বেশ কয়েকজনকে নিয়ে আসা হচ্ছে। আসলে সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সহ যারা এইগুলো দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তবে আমরা এখান থেকে যতটা তথ্য পাচ্ছি যে অনেকেই হতাহত আছে, এখানে অনেকেই আহত আছে এবং অনেকেই বের করা হচ্ছে।
কথা বলি ছুটির সময় ছুটিও হয়ে গেছে, ছুটি দিয়ে দিছে ওরা জ্বর হয়েছে, ছুটির পরে কিছু জ্বর হয়ে থাকে না, ছুটির জ্বর হয়েছে, গার্জিয়ানরাও আছে। হ্যাঁ স্কুল কলেজ এটাও মানুষে পড়ে, স্কুলে পড়ে, স্কুলও আছে 1, 2, 3, 4, 5। আমরা এগুলো আমাদের বেশ কয়েকজনকে দেখেছি বের করে নিয়ে আসবে। এখন শিক্ষার্থীকে দেখছি, এখন শিক্ষার্থী তাকে কিন্তু আলাদা করছে এখানে যারা আছেন সবাই কিন্তু সাধারণ যে মানুষ সেই মানুষকে সরাতেই কাজ করছেন এবং পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস যোগে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু দেখাই যে কিছু শিক্ষার্থীকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করি যারা আহত অবস্থায় বেরিয়ে এসেছেন কথা বলার। ভেতর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখছি। আপা কি অবস্থা? দেখতে পাচ্ছেন দুজন শিক্ষার্থী তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই আসলে ফিজিক্যাল ইনজুরির থেকেও যেহেতু স্কুল এবং ছোট ছোট এখানে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়ে পড়েছেন। আমরা দুজন শিক্ষার্থীকে দেখলাম নিয়ে আসা হয়েছে এবং প্রায় 10 থেকে 12টি অ্যাম্বুলেন্স এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছে। তারা বলেছে আর তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, সেরকম সরকারের তরফ থেকে বলা হচ্ছে। আর আইন প্রতিষ্ঠান তাদের জানিয়েছিলেন কিন্তু আসলে জাতির সবচেয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন আছে বাংলাদেশ কখনো হয়নি, যারা এবার প্রতিবাদের মতো হয়েছে। এর আগে অনেকবার ঘটেছে, বিশেষ করে প্রশিক্ষণ বিমানগুলোর ক্ষেত্রে, কিন্তু এবার হয়েছে এবারে স্কুলের ভিতরে গিয়ে বিমান বিশেষ করার কারণ কিন্তু যেখানে হতাহতের সংখ্যাটা অনেক বেড়েছে। সেখানে এখন প্রায় 100 থেকে 150 জনের মতো আহত বিভিন্ন হাসপাতালে রয়েছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে প্রায় 70 থেকে 80 জনের মতো ভর্তি রয়েছে। সরকারের বলা যায় প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো সেটি তারা মূলত নিশ্চিত করেছেন আগামীকালকে জাতীয় শোক এটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকালকে যারা নিহত হয়েছেন আহত হয়েছে তাদের স্মরণীতে এই শোকটি পালন করা হবে আর পতাকা অর্থনীতিতে রাখা হবে। সব মিলে এখন এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন রক্তের একটি সংকট মূলত এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে যে নেগেটিভ রক্তগুলো নেগেটিভ রক্তগুলোর কিন্তু একটি সংকট আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হাতের নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেটি সবার কাছে আবেদন করছেন যেন নেগেটিভ যাদের রক্ত, বিশেষ করে অনুভূতিক এই রক্তগুলো যাদের তারা যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোকে প্রদান করে, এই বিষয়ে আসলে অনুরোধ করা হয়েছে সবাইকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে আসলে বিভিন্ন জায়গা থেকে যারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন
যেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন যারা এই ঘটনায় আহত হয়েছেন, সেই ঘটনার ওরা কিন্তু এখানে মূলত এই জিনিসটা নিয়ে ঝামেলা হচ্ছে। এখন আমরা চেষ্টা করছি যারা রক্তের বিষয়টি এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষকরা চেষ্টা করছেন আসলে রক্ত যেন নেগেটিভ রক্তের কোনো দুটো সময়ের মধ্যে পাওয়া যায়, কারণ অনেকে আহত হয়েছেন, আহতের আসলে নেগেটিভ রক্ত বেশি প্রয়োজন। আর আমরা কিছুক্ষণ আগে পুরস্কার মতো কোথাও সংবিধান প্রতিষ্ঠা আদালত সেও কিন্তু এসেছিলেন, পরবর্তীতে সেও আমাদের সাথে কথা বলেছেন। সে কিন্তু জানিয়েছেন যে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যারা আহত হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেটিতে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়টিতে সরকার নজর দিয়েছে বলেও তারা জানান। আর কেন এই ধরনের দুর্ঘটনা হলো সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত আসলে বিভিন্ন হাসপাতাল থেকে তথ্য আসছে, বিভিন্ন হাসপাতালে যারা আহত আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছেন, যেহেতু বার্ন ইনস্টিটিউটে আসলে 70-80 বেশি আসলে এখানে রোগী ধারণের সক্ষমতা নেই। সেক্ষেত্রে আসলে এখান থেকে যদি রোগী যারা ভর্তি হচ্ছে পরবর্তীতে তাদের জন্য ঢাকা মেডিকেলের যে ইউনিট আছে সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, সেখানেও কিন্তু রোগী ভর্তি হচ্ছে। আর যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামুটি বাইরে চলে যেতে পারবে সেই ধরনের রোগীদেরকে আসলে হাসপাতালে রাখা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে মূলত তাদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরকে দেখছি এখানে যারা এখানে এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে বলা যায় তারা এখানে রক্ত থেকে শুরু করে বিভিন্ন রোগীদের সেবা, এছাড়া যারা আত্মীয়রা আছে মা বাবা যারা কিন্তু হাসপাতালে পৌঁছে পারে তারা সহযোগিতা শেষ করে প্রয়োজনে আইসিইউতে যাদেরকে দেওয়ার প্রয়োজন হয়েছে তারা আইসিইউতে যাচ্ছেন, আর যাদেরকে ওয়ার্ডে শিফট করতে হবে তাদেরকে ওয়ার্ডে শিফট করা হচ্ছে। চিকিৎসকদের মধ্যে আমি এক ধরনের উৎকণ্ঠা দেখছি, আর চিকিৎসকদের যারা আছেন তারা শুধু রক্তের আবেদনটা জানাচ্ছে, যেন আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা এই সম্পর্কে জানি যাদের নেগেটিভ রক্ত অনেক রক্তের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আসলে আহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে আসলে নেগেটিভ রক্ত যাদের তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই রক্তটি